হঠাৎ করে আহমেদ রোজার কানের কাছে এসে তার অসহায় কণ্ঠে ফিসফিস করে বলে, ইতালিয়ান ভাষায় বলা ওই কথাটার অর্থ কি ছিল মাই কুইন? কিছু না। ছিল কিছু একটা। না, কিছুই ছিল না। আমি গুগলে দেখেছি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? তোমার মুখ থেকে শুনে নিশ্চিত হতে চাচ্ছি। বলবো না। আমি বলি। রোজা এবার চট করে চোখ খুলো। আহমেদের বুক থেকে মাথা উঠাতে যাওয়ার আগেই আহমেদ রোজার কানে ঠোঁট ছুঁয়ে বলল, আজকের রাতটা আমায় দেবে মাই কুইন? রোজা তার শ্বাসরোধী অনুভূতি অনুভব করে। চোখ বন্ধ করে সে আরও বেশি আঁকড়ে ধরে আহমেদকে, যেন তাকে হারানোর ভয়ে সব কিছু শেষ হয়ে যাবে। আহমেদের হৃদয়ে বিষণ্ণতা থেকে মুক্ত হয়ে যায়। তার মুখে এক প্রশান্তি ফুটে ওঠে, যেন জীবনের এক নতুন সূচনা হতে যাচ্ছে। 4 বছর ধরে এই মুহূর্তের জন্যই অপেক্ষায় থাকে। সেই ভালোবাসার গভীরতা আর আকর্ষণ তাকে আবিষ্ট করে ফেলে। রোজার কোমল চাহনি আর অনন্য সৌন্দর্য, তার পরনে সেই মেরুন শাড়ি যেন আহমেদের চোখে সারা জগতের চেয়েও সুন্দর মনে হয়। তার হৃদয়ে বেজে ওঠে এক অজানা উত্তেজনায়। আহমেদ নিজের বুক থেকে রোজাকে ধীরে ধীরে তুলে মাথা নিচু করে থাকা রোজার থুতনিতে 2 আঙুল দিয়ে মুখটা তুলে চেয়ে থাকে কিছুক্ষণ। মনে যেন এক ধরনের নিষিদ্ধ আকাঙ্ক্ষায় আগুন জ্বলে ওঠে। ঘোর লেগে যায় তার। রোজাকে দেখে তার মনে হয় এই মুহূর্তটা যেন একান্তভাবে তাদের। কেউ নেই, কিছুই নেই, শুধু তারা দুজন। রোজার চোখে ঠোঁটে সেই কাতর হাসিতে যেন এক অনুচ্চারিত আহ্বান, যা আহমেদের ভেতরের অনুভূতিকে তীব্রভাবে নাড়া দিয়ে যায়। তার হৃদয় ক্রমেই বেসামাল হয়ে পড়ে। এক পলকের জন্য তার মনে হয় এই চাওয়া পাওয়া যেন কোনো বিধিনিষেধ মানে না। আহমেদের বুকের ভেতর ছটফট করতে থাকা সেই অস্থিরতা তাকে ধীরে ধীরে রোজার দিকে টেনে নিয়ে যায়, যেন তার আত্মার প্রতিটি কোণ থেকে কেউ ফিসফিস করে বলে চলেছে, রোজা, তুমি শুধু আমার। তার হাত অবচেতনেই রোজার চিবুক ছুঁয়ে যায়। তার চোখ আটকে থাকে রোজার ঠোঁটে। সেই মুহূর্তেই আহমেদের চোখে এক গভীর আকর্ষণ ফুটে ওঠে, যা বলে দেয় সে কতটা ব্যাকুল রোজাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকা আহমেদ ক্রমে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শেষে নিজেকে সামলাতে না পেরে রোজার ঠোঁটের দিকে একটু এগোতেই গেলেই রোজা চট করে আহমেদের ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে। হুঁশ ফিরে আসে আহমেদের। তবে রোজার এরকম বাধা দেওয়া দেখে ভ্রু কুঁচকে ফেলে। রোজা এবার তার ঠোঁট থেকে হাত নামিয়ে আহমেদের হাত ধরে বলে, এখন না, আগে চলুন। কোথায় যাব? রোজা আহমেদের দিকে তাকিয়ে 2 হাত বুকে গুজে ভ্রু নাচিয়ে বলে, এতক্ষণ ধরে বিয়ে বিয়ে করছিলেন না? যেহেতু আজকে আপনার জন্মদিন, তারপর আমি কথা দিয়েছি আপনি যা চাইবেন সামর্থ্য থাকলে তাই দেব। তাই চলুন, বিয়ে করব। আহমেদ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কি? রোজা ভ্রু কুঁচকে বলে, কিসের কি? আহমেদ চোখ পিটপিট করে বলে, তুমি যে একটু আগে বললে। রোজার এবার ঠোঁট ভিজিয়ে বলে, দেখুন, যেহেতু আজকের মতো একটা দিনে আপনি আমার কাছে চেয়েছেন, আসলেই না করাটা উচিত হবে না। চলুন বিয়ে করে ফেলি। তবে পুরো মিডিয়ার সামনে চেঁচিয়ে আমাকে বউ বলে সম্বোধন করে পরিচয় দেওয়ার ইচ্ছেটা এখন পূরণ করতে পারছি না বলে খুবই দুঃখিত। জাভেদ রায়ানের চ্যাপ্টার ক্লোজ হলেই আমি আপনার এই কেসটা দেখব। আহমেদ এখন পর্যন্ত বিশ্বাস করতে পারল না রোজার কথাটা। সে মনে করলো রোজা হয়তোবা মজা করছে, তবে রোজা যে সিরিয়াস হয়ে আছে এটাও তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আহমেদ অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, কিন্তু এত রাতে কিভাবে? এখন রাত 1টা বাজতে চলেছে। রোজা এবার শক্ত কণ্ঠে বলে উঠল, আপনার কাজী সাহেব আর উকিল পেলেই তো হলো নাকি? ওইসবের ব্যবস্থা আমি করছি। আপনি শুধুমাত্র সৌরভকে কল করুন। আপনার পক্ষ থেকে সৌরভ সাক্ষী দেবে, আমি আমার টিমের সবাইকে ডাকছি। আমার পক্ষ থেকে অহনা সাক্ষী দেবে, আর মামনিকেও ডাকুন। অভিভাবক হিসেবে মামনি থাকবে। এবার মামনিরই সামনে বিয়েটা করা দরকার। তবে খবরদার, আমাদের যে আগে বিয়ে হয়েছে এটা কোনোভাবেই যেন জানতে না পারে। আহমেদ এখনও অবিশ্বাস্য দৃষ্টিতে রোজার দিকেই তাকিয়ে রইল। তাহলে কি রোজা সত্যি সত্যি বলছে আজ এই মুহূর্তে বিয়ে করবে তাকে? আহমেদের হতবিহ্বল দৃষ্টি দেখে
রোজা এবার তাড়া দিতে দিতে বলল, সমস্যা কি আপনার? তখন তো বিয়ে করার জন্য মরতে পর্যন্ত যাচ্ছিলেন, এখন তাল গাছের মতো দাঁড়িয়ে আছেন কিসের জন্য? তাড়াতাড়ি কল করে সবাইকে ডাকুন, কাজী সাহেবের ব্যবস্থা করছি আমি। আর আপনার নতুন গাড়িটা বের করুন, সবাইকে কাজী অফিসে আসতে বলুন। আহমেদ ভ্রুকুচকে বলল, এই এক সেকেন্ড, তুমি মনে মনে কি ঝগা খিচুড়ি পাকাচ্ছ বলো তো? অহনাদের কল করার জন্য রোজা ফোনে ডায়াল করেছিল। এরকম সিরিয়াস পরিস্থিতিতে আহমেদের এরকম উদ্ভট কথা শুনে রোজাও দৃঢ়তার সঙ্গে বলে উঠল, আগে আপনার সমস্যাটা কি বলুন তো? বিয়ে করতে না চাইলেও দোষ, বিয়ে করতে চাইলেও দোষ, কি চাইছেনটা কি আপনি ক্লিয়ারলি বলবেন? আহমেদ এবার মাথা নেড়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তবে এভাবে হঠাৎ করে রাজি হয়ে যাওয়ার মেয়ে তো তুমি নও রোজা। নিশ্চয়ই এর পেছনে তোমার কোনো মতলব আছে। ডাল মে কুছ তো কালা হ্যায়। রোজা ব্যঙ্গ করে হেসে বলল, এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছেন। আসলে হয়েছে কি বলুন তো, ভাঙাচোরা টেপ রেকর্ডারের মতন আপনার কণ্ঠটাও শুনতে আমার আর ইচ্ছে করছে না। সারা দিন রাত বিয়ে করব বলে কানের কাছে প্যান প্যান করছেন, এই কারণেই এই ঝামেলাটাকে চুকিয়ে নিচ্ছি। রোজার খোঁচাটা ধরতে পেরে আহমেদ চোখ সরু করে তাকালো রোজার দিকে। রোজা সেটাকে পাত্তা না দিয়ে আবারও বলল, আর সবচেয়ে বড় কথা, এখন তো আমাদের কাছের মানুষগুলো ছাড়া আর কেউ জানতেই পারবে না। জাবেদের চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ হওয়ার পর আমি আপনার সাথে থাকা শুরু করব। আপনাকে নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নেব না, তাই সব কিছু মিটমাট হওয়ার পর আমরা একসাথে শুরু করব। আহমেদ এবার উৎফুল্লিত স্বরে বলে উঠল, এই আমি তোমাকে চুমু খেতে পারবো তো? মুখ কুঁচকে রোজা তার দিকে তাকাতেই আহমেদ বলে উঠল, না মানে প্রতিজ্ঞা করেছিলাম যে বিয়ের আগে ঠোঁটে চুমু খাবো না। বিয়েটা হয়ে গেলে তো ঠোঁটে চুমু খেতে পারবো, তাই না? এরপর যে রোজা চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই। রোজা এবার ফোন হাতে নিয়ে গেস্টরুম থেকে বের হতে গেলেই আহমেদ পিছু থেকে ডেকে ওঠে, কোথায় যাচ্ছ আবার? শাড়িটা চেঞ্জ করতে হবে তো। আহমেদ একটু মিনমিন করে বলে ওঠে, মানে শাড়িটা থাক না রোজা, শার্ট কোট পরে তুমি ফর্মাল ড্রেসে বিয়ে করতে যাবে? কাজী সাহেব তো তোমাকে দেখে অজ্ঞান হয়ে যাবে। রোজা বলে উঠল, আর এইদিকে আমার টিমের সবাই আমাকে এইভাবে দেখলে অজ্ঞান হয়ে যাবে। আহমেদ এবার সিরিয়াস হয়ে বলে উঠল, সেটা ব্যাপার না মাই কুইন। আর তাছাড়া মামুনিকে দেখেছি যে মামুনি যদি এসে দেখে তুমি শার্ট কোট পরে বিয়ে করতে গেছো, তাহলে তাহলে তোমাকে তো খুন্তি দিয়ে পেটাবেই, সাথে আমাকেও গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবে। বিষয়টা যৌক্তিক লাগলো রোজার কাছে। আসলেই এভাবে ফর্মাল ড্রেসে বিয়ে করতে যাওয়াটা ঠিক হবে না। আর রাজিয়া রহমান এসব দেখলে অনেক কাহিনী করবে। কিছু একটা ভেবে রোজা বলল, ঠিক আছে, আপনি গাড়ি বের করুন আর ওদেরকে কল করুন। চুল বেঁধে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে রেখে আসছে। বলেই মেঝেতে পড়ে থাকা বন্দুকটা উঠিয়ে নিয়ে রোজা ঘরে চলে যায়। আহমেদের মনে আজ আনন্দের শেষ নেই। একটু ভয় দেখাতেই যে রোজা তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে সে কখনো ভাবেনি, তা আবার আজ এই মুহূর্তে। স্বস্তির হাসি হেসে আহমেদ নিজের ফোন বের করে রাজিয়া রহমানকে কল করে। ভালো করে মুখ হাত ধুয়ে এসে রোজা টাওয়াল দিয়ে হাত মুখ মুছে নেয়। এরপর ড্রেসিং টেবিলের ওপর রাখা বন্দুকটার দিকে তাকিয়ে রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে। সে আজ আসলে অনেক বেশি ভয় পেয়েছিল। আহমেদের মাথায় বন্দুক তাক করার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই রোজার পুরো শরীরে কাঁটা দিচ্ছে। একটা লোক কতটা পাগল হলে এই কাজ করতে পারে ভেবে পায় না রোজা। চুল আঁচড়াতে আঁচড়াতে রোজা একবার আয়নার দিকে তাকালো। সে তো আহামরি কোনো সুন্দর মেয়ে নয়, গায়ের রংটাও বেশি ফর্সা না, আবার শ্যামলাও না। যেবার মতো অত সুন্দরী আসলেই রোজা নয়, শুধু তার রয়েছে দুটো বাদামি রঙের আকর্ষণীয় চোখ। রোজার এখনও মনে পড়ে তার বাবা ছোটবেলা থেকেই তাকে বলতো, আরে তোর চোখ দুটো না বেশ সুন্দর। তুই যখন কারো দিকে তাকিয়ে কথা বলিস তখন মনে হয় তোর চোখে একদম একরাশ সমুদ্রের ঢেউ খেলে যায়। বিশ্বাস কর মা, এত সুন্দর চোখ আমি কখনোই দেখিনি। বাবা স্মৃতি মনে করে রোজা মুচকি আসলো। হঠাৎ করে সে চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে ডান হাত বাড়িয়ে দিল আয়নায় নিজের প্রতিফলনের দিকে। আসলে কি তার চোখ সুন্দর?
শুধুমাত্র তার চোখ সুন্দর বলে কি আহমেদের মতন এত সুদর্শন এক পুরুষ তার প্রেমে পড়েছে? রোজা 4 বছর ধরে কোনোভাবে ভেবে পায় না যে আহমেদের মতো এমন একজন সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ কিভাবে তার প্রেমে পড়ল, কি দেখে তার প্রেমে পড়ল, কিভাবে তার প্রতি এতটা দুর্বল হয়ে গেল। নিঃসন্দেহে আহমেদ একজন কঠিন ব্যক্তিত্বের অধিকারী, তবে সেই কঠিন ব্যক্তিত্বটা রোজা কখনোই খুঁজে পায়নি। রোজার সাথে থাকাকালীন অবস্থায় কখনোই আহমেদ কঠোরতা প্রকাশ করেনি। প্রত্যেকবার নিজের সব কিছু সমর্পণ করে দিয়েছে রোজার কাছে, নিজের সমস্ত দুর্বলতা প্রকাশ করে দিয়েছে তার কাছে। মা বাবার পর একমাত্র রোজার কাছেই আহমেদ নিজের অশ্রুকণা দেখিয়েছিল। রোজা মাঝে মাঝে তা নিজেই নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, আমি যদি যেবার মতো অথবা তার থেকেও বেশি আরও সুন্দর হতাম, তাহলে কি আহমেদ আমার দিকে আরও বেশি করে তাকিয়ে থাকতো? আমাকে কি আরও বেশি ভালোবাসতো? পরবর্তীতে বোধশক্তি ফেরার পর রোজা নিজেই নিজেকে অদৃশ্য হাতে থাপ্পড় মেরে দেয়। রোজা নিজেও জানে আহমেদ নিঃস্বার্থভাবে রোজাকে কতটা ভালোবাসে, আর তার ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। রোজার আর্থিক অবস্থা সচল না থাকার পরেও আহমেদ 4 বছর আগে রোজাকে মন প্রাণ সব উজাড় করে দিয়েছিল। 4 বছর ধরে রোজার সান্নিধ্যে না থেকেও সে দূর থেকে তাকে ভালোবাসতে পেরেছিল। দৈহিকভাবে তারা একসাথে না থাকলেও আত্মিকভাবে তারা যে একে অপরের কাছে ছিল এর প্রমাণ তো তারা নিজেরাই। আয়নায় নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে থাকতে থাকতে রোজা যেন এক অন্য জগতে হারিয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। আজ রোজা কোনোভাবেই বিয়ের জন্য রাজি হতো না, সে কোনোভাবেই এই চিন্তা করেনি, কিন্তু আহমেদকে এইরকম একটা পদক্ষেপ নিতে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল সে। রোজা খুব ভালো করেই বুঝতে পারছে যে সে যতবারই কৃত্রিম রাগ দেখিয়ে আহমেদকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, ততবারই আহমেদকে সত্যি সত্যি সে হারিয়ে ফেলবে, যেটা রোজা একেবারেই চায় না। রোজা আবার মনে মনে এক বিশেষ সিদ্ধান্ত নিয়ে বসল। জীবনের ঝুঁকি থাকলে থাকবে, সে আহমেদের সাথেই থাকবে। একটু আগে আহমেদকে রোজা বলে এসেছিল যে বিয়ের পর একসাথে থাকবে না যতক্ষণ পর্যন্ত জাভেদের কেস সলভ হবে, কিন্তু রোজা মনে মনে তখনই সিদ্ধান্ত নিয়ে বসেছে সে আহমেদের সাথেই থাকবে, ভাগ্যের ওপর ছেড়ে দেবে সব। সে যদি জীবনে একটাও ভালো কাজ করে থাকে তবে উপরওয়ালা তার সাথে অবশ্যই থাকবে, সে অবশ্যই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আপাতত গোপনে তারা বিয়ে করে একসাথে থাকা শুরু করুক, পরবর্তীতে ধীরে ধীরে সকলকে জানাতে লাগবে বিষয়টা। রোজার এরকম গভীর চিন্তাভাবনার মাঝেই হঠাৎ করে ফোনটা ঝংকার দিয়ে বেজে উঠল। হুঁশ ফিরে ফেলেও রোজা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো নিজের ফোনের দিকে। রাত 1টা পার হয়ে গিয়েছে। এত রাতের বেলা তো শুধুমাত্র আহমেদ ছাড়া তাকে কেউ কল করার সাহস পায় না। আহমেদ যেহেতু তার সাথে আছে, তবে এত রাতে কে কল করলো? রোজা নিজের চুল বেঁধে নিয়ে শাড়ির আঁচলটাও ঠিকঠাক করে নিল। ফোনের স্ক্রিনে অহনার নামটা ভেসে উঠছে দেখে রোজা খানিক চিন্তায় পড়ে গেল। এরা এখনো ঘুমায়নি কেন? তড়িঘড়ি করে কল ধরল রোজা। অহনা কিছু বলার আগেই রোজা বলে উঠল, কি ব্যাপার অহনা, এত রাত হয়ে গেছে এখনও ঘুমাওনি কেন? অবশ্য না ঘুমিয়ে ভালোই করেছো, আমি তোমাকেই ফোন দিতাম। রোজা আরও কিছু বলতে চাইলেও ওদিক থেকে চিন্তিত স্বরে অহনা বলে উঠল, ম্যাম, একটা বিপদ হয়ে গিয়েছে। রোজা এবার সতর্ক হয়ে বলে, মানে তোমরা ঠিক আছো তো? অহনা এবার ঠোঁট ভিজিয়ে বলে, ম্যাম, প্রথমত আপনার আগের বাড়িটা জাবেদের লোক পুড়ে দিয়েছে ম্যাম, তবে সেটা আমরা নিজেরাই সামলে নিতে পারতাম বলে এটা আপনাকে এখনই বলতে চাইনি। তবে একটু আগে খবর পেলাম আকরাম চৌধুরীর মেয়ে তিশার উপর কেউ হামলা করেছে। কোনো গোপন সোর্স থেকে জাবেদ হয়তো জানতে পেরে গিয়েছে যে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ তিশার কাছে রয়েছে। রাত 12টার দিকে তার উপর হামলা করা হয়েছে ম্যাম। রোজা হতভম্ব হয়ে বলে উঠল। কি? অহনা চমকে গেলে রোজা আবারও ধমকে বলে ওঠে, হোয়াট দ্য হেল অল ইউ আর ডুইং দেয়ার? অহনা এবার প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলল রোজাকে। সৌভাগ্যবশত তিশার ওপর হামলা করার হলেও তিশা দক্ষতার সাথে সবকিছু ম্যানেজ করে নিয়েছে। নিজেকে রক্ষা করার সাথে সাথে সমস্ত প্রমাণও ঠিকমতো রক্ষা করতে পেরেছে। মাথায় একটু আঘাত পেলেও তিশা এখন পুরোপুরি সুস্থ।
এবং সমস্ত প্রমাণগুলো সতর্কতার সাথে লুকিয়ে রেখেছে সে। সবকিছু শোনার পর রোজা বিছানায় ধপ করে বসে পড়ল। এদিকে ভয়ে অহনার ঘাম ঝরছে। এমনিতেই বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টা নিয়ে রোজার কাছ থেকে লুকানো, তার উপর আবার এত বড় একটা বিপদ। অহনা ভেবেছিল এখনই হয়তোবা রোজা আবারও চিৎকার চেঁচামেচি শুরু করবে অথবা রেগে যাবে। তবে এদিকে রোজা শান্ত হয়ে বসে রইল। নিজের কপালে 2 আঙুল রেখে গভীরভাবে কিছু একটা চিন্তা করে শান্ত স্বরে অহনাকে উদ্দেশ্য করে ডেকে বলল। অহনা, অহনা একটা ঢোক গিলে বলল। জি ম্যাম, শুনেছি। রোজা চোখ বন্ধ করেই বলে উঠল। আপাতত এই দুটো বিষয় সাইডে রাখো। এই বিষয়ে আমি পরে চিন্তা ভাবনা করছি। তুমি এখন সবাইকে নিয়ে জর্জ কোর্টের ওখানে যে কাজী অফিসটা আছে সেখানে চলে এসো। অহনার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ভাবল সে হয়তোবা ভুল শুনেছে। নিশ্চিত হওয়ার জন্য অহনা আবারও জিজ্ঞেস করল। কাজী অফিস ম্যাম? রোজা এবার চোখ খুলে অন্যরকম কণ্ঠে বলে উঠল। হ্যাঁ, কাজী অফিস। আর কোনো বনিতা নয় অহনা। এবার এক এক করে সব জট খুলব। অনেক ধৈর্য ধরেছি, অনেক সহ্য করেছি। এবার প্রত্যেকটাকে যদি আমি কবরে পাঠাতে না পেরেছি তাহলে আমার নামও রোজা ইসলাম না, মিসেস এ জে রোজা রহমান নয়। নামের শেষে আহমেদের টাইটেল যোগ করা দেখে অহনা কিছুটা ভরকে গেল। ম্যাম তাহলে এখন স্যারের পরিচয়ে নিজের পরিচয় দিচ্ছে? বা, বিষয়টা খুব ভালো তো, শুনতেও কত ভালো লাগছে। অহনা মনে মনে বেশ খুশি হলো। এদিকে রোজা আবারও একই সুরে বলে উঠল। প্রথমে নিজের ব্যক্তিগত কাজটা করে নিই, এরপরে জাভেদের একটা পার্মানেন্ট ব্যবস্থা করছি। একটু থেমে রোজা এবার বাঁকা এসে বলল। আমার পুরনো বাড়িতে আগুন লাগিয়ে জাভেদ যে ভুলটা করলো সেটার জন্য সে বেশ ভালোই পস্তাবে। পিচঢালা রাস্তায় পটু হাতে গাড়ি চালাচ্ছে আহমেদ। মন মেজাজ তার বেশ ভালোই ফুরফুরে। এদিকে পাশে বসে গভীর চিন্তায় মগ্ন রোজা বাইরে তাকিয়ে রয়েছে। আহমেদ এবার সামনের দিকে তাকিয়ে রোজাকে উদ্দেশ্য করে বলল। তোমার চয়েস আছে বলতে হবে। গাড়িটা দেখতে যেমন ইউনিক তেমন সার্ভিসটাও চলছে, মাখনের মতো চলছে। আই লাইক দিস। রোজা এবার জানালার কাছ থেকে চোখ সরিয়ে আহমেদের দিকে তাকিয়ে বলল। সকালে স্টুডিওতে যাওয়ার আগে পাম্প থেকে ওয়েল ভরে নেবেন। হয়তোবা ফুল লোড নেই, আমি নিতে ভুলে গিয়েছি। আহমেদ গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বলল। ওকে, নো প্রবলেম। আহমেদ এবার চোখ ঘুরিয়ে রোজার দিকে তাকালো, যে কিনা এখন জানালায় হাত রেখে ভর দিয়ে বাইরে আধারে তাকিয়ে রয়েছে। রোজার চুলগুলো বাতাসে খেলছে, চোখের পাতাগুলো নড়তে দেখা যাচ্ছে। স্থির দৃষ্টিতে কোনো স্থানে রোজা তাকিয়ে রয়েছে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ রোজার পুরো মুখশ্রী পর্যবেক্ষণ করে আহমেদ মুচকে এসে আবারও সামনে তাকালো। গাড়ির ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। এই মুহূর্তে আহমেদ আবারও আবিষ্কার করলো, গাড়ি চালানোর সময় রোজা পাশে থাকলে সে যদি কোনোভাবে রোজার দিকে তাকায় বা রোজার দিকে মনোযোগ দেয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। আহমেদ হঠাৎ করে বলে উঠল। কি হয়েছে রোজা? রোজার হুঁশ ফিরে এলো যেন। আহমেদের দিকে তাকিয়ে রোজা একটু সময় নিয়ে বলে উঠল। আমার সেই পুরনো বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে আহমেদ। চকিত দৃষ্টিতে আহমেদ রোজার দিকে তাকালো। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলে উঠল। কি? কিভাবে? কে করেছে? রোজা ঠোঁট ভিজিয়ে একটা শুকনো ঢোক গিলে বলল। জাভেদ রায়ান। আহমেদ এবার পুরো বিষয়টা বুঝতে পারল। রেগে এবার তারও চোয়াল শক্ত হয়ে গেল। কিছু বলার নেই বলে আহমেদ চুপ থাকলো। একমাত্র উপরালয় জানে তাদেরকে আর কতদিনই সব সহ্য করতে হবে। রোজা আবারও পাথর কণ্ঠে বলল। কত স্মৃতি ছিল ওই বাড়িতে আমার। বাবার সাথে পুরো ছোটোবেলাটা ওই বাড়িতেই কাটিয়েছি। ওই বাড়িটা থেকেই আমি জীবনের সব মহা সাফল্যগুলো পেয়েছি। ওই বাড়িটাতেই আমি আমার বাবাকে হারিয়েছি, নিজের চোখের সামনে মরতে দেখেছি। কত স্মৃতি ওখানে, আমার হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ কষ্ট, মোটামুটি সব স্মৃতি ওখানে আমার রয়েছে। আহমেদ এবার ছোট্ট করে এক শ্বাস ফেল। রোজাকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা তার কাছে নেই। একটু আগে আহমেদ যখন সৌরভকে কল করেছিল তখন সৌরভের কথা শুনেও সে বুঝতে পেরেছিল যে কোনো বিপদ ঘটেছে। রোজার কাছে বিষয়টা শুনে আহমেদ এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। রোজা আবারও বলে ওঠে। বাড়িটা থেকেই তো আমি আপনাকেও পেয়েছিলাম। ওখানে আপনার আর আমার স্মৃতি তো কম নেই। আহমেদ এবার কাতর চোখে তাকালো রোজার দিকে। এসব বলতে বলতে যে রোজার চোখ ভিজে উঠেছে
সেটা আহমেদ এইমাত্র খেয়াল করলো। চোখ ফিরিয়ে নিয়ে কিছু একটা ভেবে রাস্তার একপাশে গাড়ি ড্রাইভ করে থামালো সে। আহমেদকে গাড়ি থামাতে দেখে রোজা কিছু বলল না। আহমেদ এবার পুরোপুরি গাড়ি থামিয়ে রোজার দিকে ঘুরে বসলো। রোজা এবার ভেজা চোখ নিয়ে তাকালো আহমেদের দিকে। কোনো রকম দ্বিধা ছাড়াই আহমেদ নিজের 2 হাতে মুঠোয় রোজার মুখটা পুড়ে নিল। একটু এগিয়ে এসে রোজার কপালে পরপর 2 বার পরম আবেশে চুমু খেল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল রোজা। 2 চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। রোজার বিষণ্ণতার আসল কারণ বুঝতে পারল আহমেদ। আসলে ওই বাড়িটা থেকে অনেক কিছুর সূচনা হয়েছে তাদের। রোজার কপালে চুমু খাওয়ার পর আহমেদ এবার রোজার 2 চোখের পাতায় চুমু খেল। এরপরে মুখ নামিয়ে রোজার চোখের দিকে তাকিয়ে বলল, একদম চিন্তা করো না রোজা, আমাদের স্মৃতির অভাব হবে না। একসাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্মৃতি। বাড়ি পুড়ে গিয়েছে দেখে কি স্মৃতি মুছে যাবে নাকি বোকা মেয়ে? তখনকার প্রত্যেকটা মুহূর্ত এখনও আমার চোখে চল করে ভাসছে। বলতে বলতে আহমেদ রোজার 2 চোখের পানি মুছে দেয়। এরপরে মৃদু হেসে দুষ্টুমির স্বরে বলল, বিয়েটা হতে দাও, কত স্মৃতি দরকার তোমার। ভালোবাসার স্মৃতির বন্যা বয়ে দেব। রোজা ভেজা চোখে ভ্রু কুঁচকে তাকালে আহমেদ আরেকটু হেসে তার কাছে এসে বলে, এমন এমন ভয়ঙ্কর স্মৃতি গেঁথে দেবো যে চাইলেও বলতে পারবে না তুমি। আহমেদের কথার ইঙ্গিত বুঝতে পেরে রোজা কটমট করে তাকালো। এই লোকটা কখনোই ইমোশনাল পরিস্থিতিতে সিরিয়াস থাকতে পারে না। ঘুরে ফিরে ওই এক জায়গায় গিয়েই থামে। রোজা এবার আহমেদকে সরিয়ে দিয়ে সোজা হয়ে বসে আবারও আগের মতন কঠোর কণ্ঠে বলে ওঠে, নাটক বন্ধ করুন তো, তাড়াতাড়ি গাড়ি চালান। বেশি অসভ্যতা আমি করলে না, গাড়িটাকে কাজী অফিসে না গিয়ে ডিরেক্ট হসপিটালে নিয়ে যাব। আহমেদ এবার গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আজকাল কি হসপিটালেও বাসর করার ব্যবস্থা করা হচ্ছে নাকি? রোজা না চাইতেও হাসি আটকাতে পারল না। প্রতিবারের মতোই মুখ ভরে হেসে দিল। রোজার হাসি ভরা মুখের দিকে তাকিয়ে আহমেদ নিজেও হেসে আবারও গাড়ি চালাতে মন দিল। এই হাসিটাই তো সে দেখতে চাচ্ছিল। ঘুম ঘুম চোখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে নাহিদ এবং নুরা। রিয়াদ, অহনা এবং সৌরভ 3 জন মিলে সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে এবং আহমেদ রোজার অপেক্ষা করছে। তারা এই কিছুক্ষণ আগেই কাজী অফিসে এসে উপস্থিত হয়েছে। রিয়াদ ভেবেছিল এত রাতে কাজী সাহেব থাকবে না, কিন্তু তাদের আসার 2 মিনিটের মধ্যে কাজী সাহেব নিজেও হন্তদন্ত হয়ে এসে পৌঁছেছে এখানে। তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে রোজা নাকি তাকে নিজে এখানে তাড়াতাড়ি আসতে বলেছে। সব কিছু শোনার পর রিয়াদ এবং অহনার মাথা ঘুরে যায়। তারা এখনও বিষয়টা বুঝতে পারছে না। কাজী অফিসে এসে রোজা এবং আহমেদ কি কাজ করবে। এদিকে সৌরভ মাঝে মাঝে ঢোক গিলছে এবং গভীর চিন্তাভাবনা করছে। আহমেদ আবার তাকে বিয়ে দিয়ে দেবে না তো? সৌরভের এখনও মনে পড়ে 1 সপ্তাহ আগে কাজের গাফিলতির জন্য আহমেদ তাকে হুমকি দিয়ে বলা কথাটা। সৌরভ, তুমি যদি আমার কাজগুলো ঠিকমতো করতে না পারো, এরপরে যদি আবার আমার কোনো কাজে কোনো ঘাপলা আমি দেখতে পাই, তাহলে আমি তোমায় আফ্রিকার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। কনফার্ম থেকো। অতীতের হুমকির কথা ভেবে সৌরভ বেশ চিন্তিত হলো। স্যার আবার তাকে বিয়ে দেওয়ার জন্যই কাজী অফিসে আসছে কিনা কে জানে। এদিকে নাহিদ এবং নুরা হেলে দুলে একে অপরের দিকে ঢলে পড়ছে। দুজনেরই চোখের ঘুম স্পষ্ট। বাকি সবাই চিন্তায় মগ্ন থাকলেও নাহিদ এবং নুরা কোনোভাবেই তাদের ঘুম আটকাতে পারেনি। না চাইতেও ঘুমিয়ে পড়েছিল তারা। আর তাদের এই শান্তির ঘুমের মাঝে জম হয় অহনা। সে এসে তাদেরকে তুলে এনেছে এখানে। রিয়াদ এবার হাই তুলে বলল, ব্যাপার কি অহনা? স্যার ম্যাম আমাদের এখানে ডেকে কি দুজনে নিজেই ঘুমিয়ে পড়লো নাকি? অহনা ঘাড় উঠিয়ে বলল, কিছুই তো বুঝতে পারছি না, আসছে মনে হয়। বলতে বলতে দূর থেকে গাড়ির হেডলাইটের আলো দেখতে পাওয়া গেল। নাহিদ এবং নুরাবাদে 3 জনই সতর্ক হয়ে সোজা হয়ে একদম দাঁড়ালো। গাড়িটা অচেনা মনে হলো রিয়াদের কাছে। কাছাকাছি আসতেই রিয়াদ, সৌরভ এবং অহনা বিভ্রান্তিতে পড়ে গেল। এই গাড়ি তো তাদের চেনা নয়। আহমেদের গাড়ি তো নেই, আর রোজার গাড়ি তো মেরুন রঙের। অচেনা গাড়ি দেখে তারা ভেবে নিল যে এই গাড়িটাতে তাদের কাঙ্ক্ষিত মানুষগুলো নেই। এই কারণে রিয়াদ, অহন এবং সৌরভ আবারও অন্যদিকে তাকালো। তবে দূর থেকে আসতে থাকা গাড়িটা তাদের সামনে এসে দাঁড়ালো। এবারে 3 জনই সতর্ক হয়ে উঠল। রিয়াদ পকেটের পেছনে হাত দিল যথাসময়ে বন্দুক বের করার জন্য। কোনো ঘাবলা দেখলে বন্দুক বের করে ফেলবে।
কিন্তু তাদেরকে চমকে দিয়ে গাড়ি থেকে বের হয়ে এলো আহমেদ। আহমেদকে দেখে সৌরভের চোয়াল ঝুলে গেল। রিয়াদ এবং অহনা স্বস্তির শ্বাস পেল। রিয়াদ উৎফুল্লিত কণ্ঠে বলে উঠল, ও স্যার আপনি? আমরা তো ভেবেছিলাম অন্য কেউ হবে। বলতে গিয়ে থেমে গেল রিয়াদ। শুধু রিয়াদ নয়, থেমে গেল, স্তম্ভিত হয়ে গেল অহনা, রিয়াদ ও সৌরভ। তিনজনে রসগোল্লার মতন চোখ করে তাকিয়ে থাকলো কেবলই গাড়ি থেকে নেমে আসা রোজার দিকে। রিয়াদের কণ্ঠ শুনে নাহিদ একটু ঘুমু ঘুমু চোখে তাকালো সামনের দিকে। আহমেদকে দেখে চিনতে পারল। আহমেদের পাশে থাকা শাড়ি পরিহিত রমণীকে দেখে নাহিদের ভ্রু কুঁচকে গেল। ঘুম ঘুম চোখে নাহিদ ধীর কণ্ঠে বলে উঠল, স্যার এটা কোন মেয়ে নিয়ে এসেছে নিজের সাথে? আজব ব্যাপার, ম্যাম দেখতে পেলে তো স্যারকে প্রশস্ত মহাসাগরে ডুবিয়ে মারবে। নাহিদের উদ্ভট কথাটা কেউ শুনতে পেল না। এদিকে বিষয়টা বুঝতে পেরে আহমেদ মুচকি এসে সামনে এগিয়ে আসতে থাকলো। রোজাও নিজের চুলটা খোপা করে নিয়ে এগিয়ে আসলো। রিয়াদ চোখ পিটপিট করে নিজের মুখটা অহনার দিকে নামিয়ে এনে তার কানে কানে বলে উঠল, বোন, আমি যেটা দেখছি সেটা কি তুইও দেখছিস? অহনা কাতর চোখে তাকালো রিয়াদের দিকে, মাথা নেড়ে বলল, তুই কি দেখেছিস সেটা আমি কি জানি, তবে আমি পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখেছি। এদিকে সৌরভ পড়েছে মহাবিভ্রান্তিতে। এমনিতেই অন্ধকারের মধ্যে খুব একটা দেখতে পাচ্ছে না সে। আহমেদের পাশে শাড়ি পরিহিত একটা মেয়েকে দেখে সৌরভ রিয়াদকে উদ্দেশ্য করে বলল, এই বিউটিফুল ইয়াং লেডিটা আবার কে? স্যার এটাকে কোথা থেকে তুলে আনলো? দেখে কিন্তু খুব বেশি চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এবার অহনা এবং রিয়াদ সৌরভের দিকে অসহায় চোখে তাকালো। তিনজনের অবস্থা যখন বেহাল, তখনই হঠাৎ নুরার চোখ পড়ল আহমেদ এবং রোজার দিকে। নুরা এবার নাহিদকে ঝাঁকাতে শুরু করলো। নাহিদ ভাই উঠুন, দেখুন স্যার এটা কোন সুন্দরী মেয়েকে তুলে নিয়ে এসেছে দেখুন, ম্যাম জানতে পারলে সবাইকে খুন করে দেবে। নাহিদের ঘুম ভেঙে গেল। কাছাকাছি এসে পড়াতে নুরা স্পষ্ট দেখতে পেল রোজাকে। এবারে নুরা হতবাক হয়ে তাকিয়ে রইল। স্তম্ভিত কণ্ঠে বলে উঠল, ম্যাম। ম্যাম শব্দটা শুনে নাহিদের হুঁশ ফিরে এলো। তার প্রিয় ম্যাম কি এখানে এসেছে? এবারে নাহিদ চোখ ঘষে সামনের দিকে তাকাতেই আহমেদের দিকে চোখ না গিয়ে চোখ গেল শাড়ি পরিহিত রোজার দিকে। চোখ বড় করে চিৎকার দিয়ে উঠল নাহিদ। দৌড়ে গিয়ে রিয়াদকে পেছন থেকে জড়িয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, রিয়াদ ভাই, ও শিট শিট শিট, রিয়াদ ভাই ভূত ভূত, জিন ম্যামের ছদ্মবেশে নিয়ে শাড়ি পরে এসেছে। সবার এই অতিরিক্ত নাটক দেখে রোজার মুখ কুঁচকে গেল। সে জানতো ঠিক এমনটাই হবে, এই কারণে সে শাড়ি পরে আসতে চায়নি। মুখ কুঁচকে আহমেদের দিকে তাকাতেই রোজা দেখল আহমেদ নিজেও মিটিমিটি করে হাসছে। নাহিদের মুখ থেকে ভূত জিন কথাটা শুনে এবার নীরাও দৌড়ে এসে অহনাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এবারে একসাথে পাঁচজনই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজা এবং আহমেদের দিকে। আহমেদকে পাঞ্জাবি পরিহিত অবস্থায় না হয় মেনে নেওয়া যায়, কিন্তু স্বয়ং রোজা, তাকে তো শাড়ি পরিহিত অবস্থায় মেনে নেওয়া বড্ড কষ্টকর। হতবাক হয়ে তাকিয়ে থাকা পাঁচজনের দিকে তাকিয়ে রোজা এবার বিরক্ত হয়ে গেল। চিৎকার দিয়ে বলে উঠল, সেট আপ ননসেন্স, জাস্ট স্টপ ইউর মেলোড্রামা। চোয়াল ঝুলে রয়েছে, গুটিসুটি মেরে বসে রয়েছে নাহিদ। নুরা আর সৌরভ, রিয়াদ আর রহনা কাজী সাহেবের সাথে কথা বলছে। রোজার দেওয়া এক ধমকেই পাঁচজনের হাওয়া বেরিয়ে গিয়েছে। কিন্তু তখনই তারা স্তম্ভিত হয়েছে যখন শুনেছে রোজা এবং আহমেদ বিয়ে করতে এখানে এসেছে। রোজা এবার আহমেদকে উদ্দেশ্য করে বলল, মামুনি কোথায়? এখনো আসছে না কেন? কল করেছিলাম, 2 মিনিটের মধ্যে চলে আসবো। বলতে বলতে গাড়ির হর্ন বাজতে শোনা গেল। রোজা এবং আহমেদ দুজনেই উঠে দাঁড়ালো। রাজিয়া রহমান কাজী অফিসে প্রবেশ করতেই রোজাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে খুব খুশি হলো। কাজী অফিসে শান্ত এবং গুরুগম্ভীর পরিবেশে রোজা এবং আহমেদ বসে আছে। তাদের দুজনের চোখে গভীর ছাপ। রোজার পরনে মেরুন শাড়ি, যা তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। আহমেদ পরেছে সেই মেরুন পাঞ্জাবি যেটা রোজা তাকে উপহার দিয়েছিল। তাদের পাশে সাক্ষী হিসেবে আছে বেচারা সৌরভ আর আহনা। কাজী সাহেব সামনে এসে সবার দিকে তাকিয়ে একটা সম্মানজনক ভঙ্গিতে মাথা নোয়ালেন। তারপর তাদের দিকে তাকিয়ে বলেন, বিয়ের আয়োজন করা সম্পূর্ণ হয়েছে। আজকের এই শুভ দিনে আপনারা একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চলেছেন। এই সিদ্ধান্তে উপস্থিত আপনারা কি একমত? রাজিয়া রহমান সম্মতি জানালেন।
এরপরে রোজার ঘুমটা ঠিক করে দিলেন। কাজী সাহেব তাদের সামনে বসে আছেন এবং পুরো ঘর এক নিঃশব্দ উত্তেজনায় পূর্ণ। সবার চোখে আনন্দের আভাস। কাজী সাহেব এবার প্রথমে রোজার দিকে তাকিয়ে বললেন, রোজা বিনতি রমজান ইসলাম, আপনি কি সাদ আহমেদ রহমানকে আপনার স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? আপনার সম্মতি জানতে কবুল বলবেন। রোজা একটু মাথা নিচু করে ফেলে, চোখ বন্ধ করে ধীরে ধীরে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। তার কণ্ঠে আনন্দের কাঁপন মিশে আছে, যেন চারপাশের সবাই তাদের এই ভালোবাসার গভীরতা অনুভব করতে পারছে। এরপর কাজী সাহেব আহমেদের দিকে তাকিয়ে একই প্রশ্ন করেন, আহমেদ বিন আনিসুর রহমান, আপনি কি আফরোজা জেরিন রোজাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করতে সম্মতি আছেন? আপনার সম্মতি জানতে কবুল বলবেন। আহমেদ রোজার দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে ধীরে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। এইভাবেই 3 বার করে উভয় পক্ষ থেকে কবুল বলার পর কাজী সাহেব তাদের বিবাহের মৌখিক স্বীকৃতি ঘোষণার প্রস্তুতি নেন। তিনি ইসলামিক রীতি অনুযায়ী বিয়ের জন্য একটি মোহর নির্ধারণ করেন এবং তাদের দুজনের কাছ থেকে সেই মোহরের বিষয়ে সম্মতি নেন। এরপর তিনি আরবি ভাষায় বিবাহের সূচনা করেন এবং দুজনের সম্মতিসূচক সাড়া পেয়ে বিয়েটি সম্পূর্ণ করেন। শেষে কাজী সাহেব বলেন, আজকের এই দিনে আপনার স্বামী স্ত্রী হিসাবে একে অপরকে গ্রহণ করেছেন। আল্লাহ আপনাদের জীবন সুখ শান্তি ও রক্ষা দান করুক। উপস্থিত সবাই একসাথে বলে ওঠে। রাজিয়া রহমান আনন্দে কেঁদে ফেলেন। তার কতদিনের স্বপ্ন এটা। সবাই যেন এক মুহূর্তের জন্য আনন্দের আবেগে ভাসে। আহমেদ এবং রোজা প্রথমবারের মতন স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়ে একে অপরের দিকে তাকায়। চরম রেগে বোম হয়ে আহমেদের ঘরের বিছানায় পা গুটিয়ে বসে রয়েছে রোজা। যে কোনো সময়ে বোমটা ব্লাস্ট হতে পারে। তার সামনে গালে হাত রেখে আরামসে বসে রয়েছে আহমেদ। তার বাইরের জগতের কোনো চিন্তাভাবনা নেই। সে এখন মন ভরে তার প্রিয়তমাকে দেখতে ব্যস্ত। রোজার চোখে রাগের আভাস স্পষ্ট। কটমট করে দাঁত খিচে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। চাইলে এখনই গিলে নিতে পারবে, কিন্তু আহমেদের তাতে কোনো হেলদোল নেই। সে মুগ্ধ নয়নে একবার ডান গালে হাত রেখে রোজাকে দেখছে, আবার কিছুক্ষণ পর অন্য গালে হাত রেখে রোজাকে দেখছে। কটমট করে আহমেদের দিকে তাকিয়ে রোজা এবার বলে উঠল, এটা আপনি কি করলেন? আহমেদ কোনো রকম ভাবান্তর না হয়ে উত্তর দিল, নিয়মরীতি পালন করলাম মাই কুইন। রোজা আবারও দাঁত চেপে কটমট করে তাকালো আহমেদের দিকে। তার ইচ্ছে করছে পরনের মেরুন রঙা শাড়িটা টেনে খুলে আহমেদের গলায় পেঁচিয়ে ধরতে। কিছুক্ষণ আগের ঘটনা। বিয়ের পর চুকিয়ে সবাই যখন বাড়িতে চলে যাচ্ছিল, সেই সময় আহমেদ রাজিয়া রহমানকে একা ডেকে এনে কিছু একটা বলে। না জানি কি এমন বলল। কিছুক্ষণ পর রাজিয়া রহমান রোজাকে কঠোর আদেশ দিয়ে বললেন, চুপচাপ এখন আহমেদের ফ্ল্যাটে যা, ওর সাথে রাতটা ওখানে থেকে সকালবেলা নিজের সোকল কাজগুলো করিস। এমনিতেও নিয়ম অনুযায়ী আজ তোদের বাসর রাত। রোজার বুঝতে বাকি রইল না রাজিয়া রহমানের কানে কে বিষ ঢেলেছে। রেগে গেলেও কিছু একটা ভেবে রোজা মিষ্টি এসে বলল, চিন্তা করো না মামনি, আমি আজকে ওনার সাথেই আছি। তুমি এখন নিশ্চিন্তে বাড়িতে ফিরে যাও। আহমেদ কি কম চালাক নাকি? চট করে রোজার ভাবনাটা ধরে ফেলল সে। চোরের ওপর বাটপাড়ি। সঙ্গে সঙ্গে আহমেদ বলে উঠল, মামুনি, আজকাল মেয়ে মানুষেরা মানে বিশেষ করে বউরা বেশি বাটপাড়ি করছে, বুঝলে? হতেও পারে তুমি চলে যাওয়ার পর নিজের বলা কথাটা ফিরিয়ে নিতে পারে। তার থেকে বরং এক কাজ করো, তুমি নিজেই রোজাকে আমার ঘরে বসিয়ে দিয়ে আসো। যতই হোক আজ আমার বাসর রাত, আমি তো আর বউকে না নিয়ে ঘরে ঢুকতে পারি না। শেষের কথাটা একটু লাজুক স্বরে বলল আহমেদ। নির্লজ্জ পুরুষের মুখে এমন লাজুক কথা শুনে বিষম খেল রোজা। মিটমিট করে হাসতে থাকলো সৌরভ আর রাজিয়া রহমান বাদে সবাই। রোজা আসলে ভেবেছিল রাজিয়া রহমান চলে গেলে সেও আহমেদকে ফেলে অহনাদের সাথে এখনই চলে যাবে, কিন্তু আহমেদ সেটা হতে দিলে তো? রোজা এবার চোখ পাকিয়ে আহমেদের দিকে তাকালে আহমেদ দূর থেকেই সবার আড়ালে বেশ সতর্কতার সাথে রোজার দিকে তাকিয়ে চুমুর ইশারা করলো। রোজা এই পর্যায়ে এলোমেলো দৃষ্টি ফেল। অসভ্য লোক। এই লোকের আসল রূপ তার ফ্যান ফলোয়ার্সরা দেখলে তাৎক্ষণিক বয়কট করবে। রোজা এবার মনে মনে পরিকল্পনা করে ফেলল, কোনো একদিন সে আহমেদের এসব অসভ্যতামি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেবে। বর্তমান আপনি কি কাজটা ঠিক করলেন?
সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল রোজা। আহমেদ এবার ডান গাল থেকে হাত নামিয়ে বাম গালে হাত রেখে বলল, কি করলাম মাই কুইন? আমি তো এখনো বাসরটাও শুরু করিনি। রোজার চোয়াল ঝুলে পড়ল। রোজা অসহায় নেত্রপলবে তাকাতেই আহমেদ বেশ বিনয়ী কণ্ঠে বলে উঠল, দেখো মাই কুইন, এই রাত 3টায় বাসর শুরু করলে তো সকাল 10টার আগে উঠতে পারবো না। আর এত কম সময়ে বাসর করেও শান্তি নেই, তাই শুধু নিজের বউকে দেখে আজ বাসর রাতটা কাটাচ্ছি। দেখেছো কত ধৈর্যশীল স্বামী পেয়েছো তুমি? রোজা ব্যঙ্গ করে দাঁত খিচে বলল, হ্যাঁ হ্যাঁ, বেশ ধৈর্যশালী স্বামী পেয়েছি আমি। সত্যিই উপরওয়ালার কাছে হাজারো শুক্রিয়া আমাকে এত সুশীল ভদ্র লাজুক স্বামী দেবার জন্য। আপনার মতো স্বামী আজকাল হারিকেন দিয়ে খুঁজলেও তো পাওয়া যায় না। আহমেদ ওপর নিচ মাথা নেড়ে বলে। প্রশংসা করার জন্য ধন্যবাদ বেগম। রোজা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কোলে থাকা বালিশটা পাশে রেখে আহমেদের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, আচ্ছা, আপনার কি এইভাবে আমাকে আটকে দেওয়াটা উচিত হয়েছে বলুন তো? আপনি নিজেও জানেন আমার কত কাজ আছে আজ। ওদিকে তিশাকে হামলা করা হয়েছিল, যত দ্রুত সম্ভব ওর সাথে জরুরি ভিত্তিতে দেখা করাটা আমার দরকার। আবার আমার ওই বাড়িটা পুড়িয়ে দিয়ে জাভেদ থেমে থাকবে নাকি? কি মনে হয় আপনার? আহমেদ নিজেও এবার সিরিয়াস হয়ে বলল। আমি জানি তো রোজা। রোজা ভ্রুকুচকে তাকাতেই আহমেদ আবারও বলে, আর আমি এটাও জানি যে আগামী 2 দিন আমি তোমার ছায়াটাও দেখতে পারবো না। আগামী 2 দিনের মধ্যেই যে তুমি জাবেদের সব খেলা শেষ করে দেবে আমি খুব ভালো করে জানি। বেশ ব্যস্ত থাকবে তুমি, আর এই কারণেই তো তোমার সাথে একটুখানি সময় কাটাচ্ছি। মন ভরে দেখে নেই, 2 দিন তো দেখতে পাবো বলে মনে হয় না। রোজার কঠোর মুখশ্রী শিথিল হয়ে গেল। আহমেদের কথা ভুল নয়। আসলে রোজা আগামী কিছুদিন আহমেদকে একদম সময় দিতে পারবে না। এবার রোজারও বেশ খারাপ লাগলো। যতই হোক, বিয়ে করেছে সে, লোকটা তার প্রতীক্ষায় কত ধৈর্য ধরেছে। আহমেদ কি চাইলেই পারত না রোজার সাথে জোর জবরদস্তি করে নিজের অধিকার আদায় করতে? এই সুটামদের অধিকারী মানুষটার সাথে কি রোজা চাইলেই পেরে উঠতে পারতো নাকি? কখনোই পারত না। নিজেই তো দুর্বল হয়ে পড়তো। কথা ঘোরাতে এবার রোজা মিনমিন করে বলল, কাল আপনার স্টুডিওতে রেকর্ডিং নেই? আহমেদ মাথা নেড়ে বলে, আছে তো, আমার তুমি মুভির টাইটেল সঙের রেকর্ডিং আছে। তাহলে এখন একটু ঘুমিয়ে নিন, পাঞ্জাবিটা চেঞ্জ করে শুয়ে পড়ুন। সারা রাত তো ঘুমালেন না, পরে আবার অসুস্থ হয়ে যাবেন। আহমেদ গাছাড়াভাবে বলল, অসুস্থ হলেও যদি সেবা পাওয়ার অজুহাতে তোমাকে একটু কাছে পাই, তাহলে অসুস্থ হওয়াই ভালো। হঠাৎ করে রোজা অন্যরকম কণ্ঠে বলল, অজুহাত লাগবে না, এমনিতেই কাছে পাবেন। বলেই বিছানায় গা এলিয়ে দেয় রোজা। আহমেদ অবাকের রেশ কাটাতে পারল না। হঠাৎ হঠাৎ করে আচমকা রোজার বলা এই গভীর ভাবের কথাগুলো আহমেদকে সর্বদাই চমকে দেয়। মেয়েটা মাঝে মাঝে বুনো বিড়ালের মতন এমন ব্যবহার করে যেন আহমেদকে দু চোখে সহ্য করতেই পারে না। অথচ হঠাৎ করে মাঝে মাঝে 2-1 লাইনেই এমন বাক্য আহমেদের দিকে ছুড়ে দেয় যেটা আহমেদের ঠিক হৃদয়ে ছুঁয়ে দিয়ে বারংবার বুঝিয়ে দেয়, মনে করিয়ে দেয় যে এই কঠোর নিরামিষ রমণী তাকে কতটা ভালোবাসে। আহমেদ এবার মুচকি হাসল। রোজা এবার নিজের ফর্মে ফিরে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, যাই হোক, আপনার হয়তো ঘুমের দরকার নেই, আমাকে দেখেই আপনার ক্লান্তি কেটে যাবে, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব নয়। আমার ঘুমের প্রয়োজন, আগামী কদিন ঘুমোতেই পারবো না। আহমেদ ভ্রু উঁচিয়ে সন্ধিয়ান হয়ে তাকাতেই রোজা আবারও তীক্ষ্ণ চোখে বেশ অধিকার বোধ নিয়ে বলে উঠল, দ্রুত নিজের পাঞ্জাবিটা খুলে নিজের বুকে আমার ঘুমানোর জায়গাটা প্রস্তুত করুন, একটু শান্তিতে ঘুমাতে চাইছি। আহমেদ কিছুক্ষণ ভেবে মুখ লুকিয়ে মৃদু হাসল। তার বউটা পারেও বটে, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে ভেবে পায় না আহমেদ। সরাসরি আদরে মুখে আবদার করলেও তো আহমেদ কিছু মনে করতো না। সে তো বেশ ভালো করেই জানে রোজার বলা এই কথাটার আসল অর্থ হলো, আমাকে আপনার উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়িয়ে দিন। আহমেদ গম্ভীর মুখে নিজের মেরুন রঙা পাঞ্জাবিটা খুলে ফেলল। সেও মনে মনে ভেবে নিল রোজার মতো ঘুরিয়ে পরোক্ষভাবেই কথা বলবে। রোজার হঠাৎ চোখ আটকে গেল আহমেদের বুকে। এতদিন অনেকবার দেখেছে, কিন্তু আজ যেন আহমেদের শরীরের প্রতিটা শিরোপশিরা রোজার দিকে আলাদা করে ইশারা করলো। সুটাম গড়ন, শক্ত মাংসপেশি, আর তার চামড়ার রঙের সঙ্গে মেরুন পাঞ্জাবির ছোঁয়া মিলিয়ে যেন তার শরীর আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। রোজা অনুভব করতে পারছে নিজের হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠেছে। দ্রুতগতিতে চোখ ফিরিয়ে নিল সে। আহমেদের দৃষ্টির অগোচর হয় না রোজার অবস্থা।
একটু মুচকি এসে আহমেদ বলে, কি হলো মাই কুইন? তুমি তো ঘুমোতে চেয়েছিলে, তবে এখন মনে হচ্ছে তুমি কিছুটা বিভ্রান্তিতে পড়েছ। ঘুমোবে নাকি কম সময়ের মধ্যেই বাসাটা সেরে ফেলবো? খোঁচা মারা কথাটা বেশ বুঝলো রোজা, তবে কিছু বলল না, শুধু মনে মনে অশুভ বলল। তবে সেটা বরাবরের মতন আহমেদকে না, নিজেকেই বলল। কে বলেছিল ওভাবে তাকাতে? আহমেদ একটু হেসে নিজেও এবার রোজার পাশে গা এলিয়ে দেয়। নিজেকে সামলে নিয়ে তাড়াহুড়ো করে আহমেদের পাশে শুয়ে পড়ে রোজা। স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আহমেদের গায়ের উষ্ণতা আর কাছাকাছি উপস্থিতি তাকে এক অদ্ভুত ভালো লাগায় ভাসিয়ে দিয়ে যাচ্ছে। সে একটু সংকোচে হলেও নিজের মাথাটা আহমেদের বুকের ওপর রাখল। আহমেদ ধীরে ধীরে তার উপরে হাত রাখল, তাকে শান্তি আর স্নিগ্ধতায় মুড়ে ফেলতে যেন উদ্গ্রীব। তার উষ্ণ হাতের স্পর্শে রোজার চোখ বুজে এলো। সেই নিরাপত্তা আর শান্তির মুহূর্ত যেন সব কষ্ট ভুলে গেল। আহমেদ আস্তে করে বলে, ঘুমিয়ে পড়ো, কাল বেশ দখল যাবে তোমার উপর দিয়ে, তাই আপাতত আমার স্পেশাল দখলটা দিলাম না তোমায়। কথাটা শুনে রোজা মুখ কুঁচকালেও এক গভীর শান্তির হাসি ফুটে উঠল। আহমেদের বুকের উষ্ণতায় মাথা রেখে রোজা অনুভব করল এক গভীর প্রশান্তি। আহমেদের হৃদস্পন্দন তার কানের কাছে ধীর মৃদু সুরের মতো বাজছে, যা তাকে আরও গভীরে টেনে নিচ্ছে। এই সুর তার প্রথম থেকেই বেশ পছন্দ। প্রতিটা স্পন্দনের সাথে রোজা যেন নিজের সমস্ত ক্লান্তি যন্ত্রণা ভুলে যেতে চাইছে। তার প্রতিটা শ্বাসে আহমেদের গালের মৃদু সুগন্ধ মিশে গিয়ে তাকে এক অদ্ভুত ব্যাকুলতায় ভরিয়ে তুলছে। আহমেদের শক্ত অথচ স্নিগ্ধ বুকে মাথা রেখে তার মনে হচ্ছিল এটাই তার শান্তির ঠিকানা। এমনকি তার জীবনের সব ঝড় কষ্ট এই উষ্ণতার ভেতরেই মিলিয়ে যায়। মনে মনে রোজা অনুভব করলো এক গভীর ব্যাকুলতা। এই মুহূর্তটি কখনো শেষ না হোক। আহমেদের বুকের মাঝে যেন তার সব প্রতীক্ষার সমাপ্তি ঘটেছে। আহমেদের উষ্ণ হাত যখন তার মাথার উপর দিয়ে আস্তে আস্তে বুলিয়ে দিল, রোজা আরও গভীর প্রশান্তিতে ডুবে গেল। তার চোখ ধীরে ধীরে বুজে আসতে লাগলো, আর মনে হচ্ছিল যেন এই পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু এই অনুভূতি, এই আশ্রয়ই যথেষ্ট। এদিকে আহমেদের অবস্থা নাজেহাল। সদ্য ঘুমন্ত রোজার কোমল শ্বাসের সুর আহমেদের বুকের ওপর মৃদু ধাক্কা দিয়ে স্রোতের মতন বইছে। আহমেদের একমাত্র ভালোবাসার প্রিয়তমা, তার স্ত্রী, এত শান্তিতে তার বুকে ঘুমিয়ে আছে। আর এই মুহূর্তে আহমেদের মন যেন বুনো সুখে ভরে উঠেছে, কিন্তু তার নিজেকে নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে পড়ছে। প্রতিবার যখন সে রোজার চুলের ঘ্রাণ পায় বা তার শ্বাসের স্পন্দন অনুভব করে, তার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সে একটু নড়ে চড়ে স্থির থাকতে চেষ্টা করলো, কিন্তু নিজের এই অনুভূতিগুলো দমিয়ে রাখতে যেন আরও কঠিন হয়ে উঠেছে। আহমেদের হাত বারবার রোজার পিঠের ওপর দিয়ে বুলিয়ে দিতে ইচ্ছে করছে, তার ঠোঁটের আলতো ছোঁয়া দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সে আরও অস্থির বোধ করছে। তার প্রিয় মানুষটা এত কাছে, এত আপন, তবুও এই মুহূর্তে তার ভেতরে এক দ্বন্দ্ব কাজ করছে। একদিকে তার চাওয়া আর অন্যদিকে রোজার নিস্তব্ধ শান্তি ভঙ্গ না করার চেষ্টা। প্রতিটা শ্বাসের সঙ্গে তার বুকের ভেতরে একটা চাপ অনুভব করছে, যেন একটু ছুঁয়ে দেখলে বা একটু গভীরভাবে অনুভব করলে সে নিজেই এই মুহূর্তে হারিয়ে যাবে। এত যত্ন করে সে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু রোজার স্পর্শে যে ভালোবাসার গভীরতায় সে নিমজ্জিত হয়েছে, তার থেকে বের হওয়া সম্ভব নয়। ধীরে ধীরে তার চোখ বুজে আসছে এবং রোজার মিষ্টির উপস্থিতিতে সে শান্তির গভীরে হারিয়ে যেতে শুরু করলো। একসময় এই ভালোবাসার ব্যাকুলতা, ক্লান্তি আর প্রশান্তির মাঝে আহমেদও ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 3:30 বেজে গেছে। নাহিদ, নুরা ফ্ল্যাটে আসার সাথে সাথে যে যার মতন লটকে পড়েছে। তবে এখনও ঘুমায়নি সৌরভ, রিয়াদ ও অহনা। তারা 3 জন জরুরি ভিত্তিতে এই অসময়ে মিটিং করতে বসেছে। রিয়াদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, কি মনে হয় আসলে কিছু হবে? সৌরভ মাথা নেড়ে ঠোঁট উল্টিয়ে বলল, হবে বলে মনে হয় না। ম্যাম তো স্যারকে পারলে ঘর থেকে বের করে দেবে। ম্যামের কাছে এসব আশা করা বোকামি। অহনা এবার চিন্তিত ভাব নিয়ে বলল, হলেও হতে পারে সৌরভ ভাই, যদি ভুলেও কিছু হয় তাহলে আমি খুব খুশি হব। স্যার যদি কোনোভাবে ম্যামকে কাবু করতে পারে, তাহলে আমি আমার দেওয়া কথা মতো স্যারকে স্পেশাল কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। রিয়াদ দৃঢ়ভাবে বলল, তুই ম্যামের কাছে কিভাবে এসব আশা করছিস বোন? ম্যামের দ্বারা রোমান্স
কিভাবে পসিবল না? জীবনে পসিবল না। দেখিস আজকে কিছুই হবে না। সৌরভ এবার গালে হাত রেখে অসহায় নেত্রে বলে উঠল। স্যারের জন্য মাঝে মাঝে খুব মায়া হয়। আরে জোর জবরদস্তি করেও ম্যামের সাথে কিছু করতে পারবে না, নয়তো গুলি খেয়ে মরতে হবে। আল্লাহ ভালো জানে স্যারের জীবনে বাপ হওয়া হবে কিনা। অহনা আশ্বাস দিয়ে বলল, হবে হবে, অবশ্যই হবে, হতেই হবে, হবে না কেন? টেনশন নিও না সৌরভ ভাই। ম্যাম যতই পাথর হোক না কেন, স্যারের সামনে ম্যাম আসলেই দুর্বল, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। কিছুক্ষণ থেমে অহনা আবার বলল, তবে আজকেই কিছু হবে বলে মনে হয় না, দেখা যাক। পাশে শুয়ে থাকা নাহিদ এবার ঘুম ঘুম চোখ নিয়ে বলে উঠল, এই রাত বিহাতে তোরা কি এসব বেশরম কথাবার্তা বলছিস বলো তো? লাজ লজ্জা কি সব খেয়ে বসেছিস? আমার প্রিয় ম্যামকে নিয়ে খবরদার বাজে কথা বলবি না। এত যখন জানার ইচ্ছে, আগামীকাল সকালে স্যারের কাছে জেনে নেব কিছু হয়েছে কিনা। সোফায় উল্টো হয়ে শুয়ে থাকা নুরাও এবার ঘুমন্ত স্বরে বলে উঠল, বেশি কিছু লাগবে না গো নাহিদ ভাই, একবারে এত আশা করতে নেই। হালকার উপর ঝাপসা করে একটু চুম্মাচাটি হলেই হয়, তাতেই আমি খুশি। বলে হাই তুলে নুরা আবারও ঘুমে তলিয়ে গেল। ভোরের নরম আলো আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে পড়েছে। বাইরে পাখিদের কিচিরমিচির, হালকা শীতল বাতাস আর সূর্যের প্রখর কিরণ যেন ঘরের প্রতিটি কোণকে আলোকিত করে তুলেছে। ভোরের এই মিষ্টি অনুভূতি ঘুমন্ত আহমেদ আর রোজার মুখে আলতো করে ছুঁয়ে দিল। রোজা আহমেদের বুকে একেবারে লেপ্টে আছে, তার কোমল মুখে গভীর শান্তির ছাপ। আহমেদের হাত রোজার কোমর জড়িয়ে আছে, যেন স্বপ্নের ভেতরেও সে তাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। রোজার নিঃশ্বাসের মৃদু উষ্ণতা আহমেদের বুকে অনুভূত হচ্ছে, আর এতে তার মনে এক অদ্ভুত প্রশান্তির স্রোত বয়ে যাচ্ছে। এমন মুহূর্তে আহমেদের মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আর শান্তি যেন এই আশ্রয়ের মধ্যে নিহিত। ধীরে ধীরে আহমেদের ঘুম ভাঙতে শুরু করলো। চোখ খুলে রোজার ঘুমন্ত মুখের দিকে তাকালো সে। রোজার মুখে এমন প্রশান্তি, এমন নির্ভরতাপূর্ণ ঘুম দেখে আহমেদের মনে পড়ল গত রাত থেকে তারা এখন পরিপূর্ণভাবে স্বামী স্ত্রী। তার হৃদয় প্রশস্ত হয়ে উঠল, প্রতিটি কোণায় যেন ভালোবাসা আরও গাঢ় হয়ে উঠেছে। সে আলতো করে রোজার চুলে হাত বুলিয়ে দিল, যাতে তার ঘুম না ভাঙে। ভোরের এই প্রশান্ত মুহূর্তে তার মনে হলো জীবনের সমস্ত দায়িত্ব, কষ্ট, সংগ্রাম এই মুহূর্তে তুচ্ছ, শুধু এই ভালোবাসার অস্তিত্ব যেন যথেষ্ট। রোজা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, আহমেদের আলিঙ্গনে আচ্ছন্ন হয়ে আছে, যেন এই উষ্ণতার মাঝে তার পৃথিবী। আহমেদের আলতো স্পর্শে রোজার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল, যেন ঘুমের মধ্যেও সে আহমেদের উপস্থিতি অনুভব করছে। ভোরের মিষ্টি আলো আর প্রশান্ত নীরবতার মধ্যে এভাবে দুজনের নিস্তব্ধ ভালোবাসায় তারা আচ্ছন্ন হয়ে রইল, একে অপরকে আঁকড়ে ধরে পৃথিবীর সকল কোলাহল থেকে দূরে। কিছুক্ষণ পর রোজার চোখ ধীরে ধীরে খুলে গেল। আলোর নরম আভা তার ঘুম ভাঙিয়ে দিল, আর চোখ খুলে সে দেখল আহমেদ তার দিকে গভীর মমতায় তাকিয়ে আছে। চোখে এক ধরনের নিষিদ্ধ আকাঙ্ক্ষার ঝিলিক, যেন তাকে আরও কাছে টেনে নিতে চায়, আরও গভীরভাবে ছুঁতে চায়। আহমেদের চোখে সে তৃষ্ণাময় দৃষ্টি দেখে ঘুমের ঘোরে রোজার গাল লজ্জায় রঙিন হয়ে উঠল। তার চোখে এখন মৃদু হাসি ফুটে উঠল, যেন সে আহমেদের মনের গোপন ইচ্ছেটা বুঝে ফেলেছে। অবশ্য আহমেদ জানে এই অনুভূতিগুলো তার কাছে অমূল্য, তবে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রোজার গালে আলতো স্পর্শে হাত রাখল। রোজা যেন তার স্পর্শে আরও কোমল হয়ে এলো। তার কপালের ওপর ভালোবাসার গভীর অনুভূতিতে একটি মিষ্টি চুম্বন দিয়ে রোজার মুখটা নিজের বুকে টেনে নিল। রোজা তার হাতে আলতো করে আঙুল ছুঁয়ে দিল, যেন প্রতিটি স্পর্শে তারা একে অপরের কাছে আরও নিবিড়ভাবে মিশে যাচ্ছে। আহমেদের হৃদয় গভীর ভালোবাসায় ভরে উঠল, যেন পৃথিবীর সব কিছু থেমে গেছে আর বাকি আছে শুধু এই মুহূর্ত, এই নীরব কোমল ভালোবাসার অনুরাগ। এক মুহূর্তের জন্য দুজনের মধ্যে কোনো শব্দের প্রয়োজন পড়ল না, শুধু একে অপরের উপস্থিতি, স্পর্শ আর চোখের দৃষ্টি দিয়েই তারা সমস্ত কথা বলে ফেলল। আহমেদ আর রোজা দুজনেই অনুভব করল এই সম্পর্কের গভীরতা, তাদের চিরন্তন শক্তি। কোনো ভাষা বা শব্দ ছাড়াই তাদের ভালোবাসা যেন এভাবে সময়ের সীমানা পেরিয়ে অনন্তকাল স্থায়ী থাকবে। এই মুহূর্তে আহমেদের কাছে রোজা যেন এক নতুন রহস্য হয়ে উঠল। এই কঠোর শক্তপোক্ত নারী, যার চোখে সবসময় সাহস আর সংকল্পের ঝিলিক দেখা যায়,
আজ তার সামনে এতটা কোমল, এতটা সংবেদনশীল। রোজার চোখের গভীরে আহমেদ এমন এক আবেগের ছাপ দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি। একটা নির্ভরতার, একটা মমতার, এমনকি একটা মিষ্টি লজ্জার আভাস, যা কঠোর রোজার চিরচেনা দৃঢ়তার নিচে এতদিন ঢাকা ছিল। আহমেদের হৃদয় যেন আরও গভীরে তলিয়ে গেল। তার মনে হলো যে রোজা প্রতিদিন নিজের শক্তিতে সমস্ত বাধা ভেঙে এগিয়ে চলে, সে রোজার ভেতরেও এক কোমল, অভিমানী, প্রেমময় নারী বাস করে। আহমেদ তো এই নারীকে দেখে বিস্মিত, মুগ্ধ। এই রূপ রোজা কেবল তার জন্যই রেখেছে। কঠিন পর্দার আড়ালে থাকা এই কোমলতা যেন কেবল তারই অধিকার। আহমেদ আলতো করে রোজার মুখ ছুঁয়ে তার চোখে চোখ রাখল, যেন এই নতুন রোজাকে আরও গভীরে অনুভব করতে পারে। এই রূপে রোজাকে পেয়ে আহমেদের হৃদয়ে এক স্নিগ্ধ ভালোবাসার ঢেউ বয়ে গেল। তার মনে হলো রোজা যতটা কঠোর, তার ভেতরের প্রেম, মমতা আর নির্ভরতার গভীরতা ততটাই আকর্ষণীয়। ভোরের মিষ্টি মুহূর্তটা যেন হঠাৎই আহমেদের মনে এক গভীর উদ্বেগের ছায়া ফেলে দিল। রোজা আজ আবার সেই ভয়ঙ্কর মিশনে যাবে, যেখানে সে প্রতিনিয়ত বিপদের মুখোমুখি হয়। রোজা যতই নির্ভীক হোক, আহমেদের মনে সবসময় তার নিরাপত্তা নিয়ে এক অদ্ভুত আতঙ্ক কাজ করে। আহমেদ রোজার হাতে আলতো করে হাত রেখে কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, রোজা, তুমি জানো না তোমার জন্য আমার কতটা দুশ্চিন্তা হয়। এই মিশনে তুমি নিজেকে খুব সাবধানে রেখো প্লিজ। একদম মাতব্বরি করে ঝুঁকি নেবে না। যেভাবে তোমায় পাঠাচ্ছি ঠিক সেভাবে সুস্থ অবস্থায় ফিরে আসবে। তোমার জন্য আমি যে অপেক্ষা করছি তা ভুলে যেও না। রোজা চোখ বন্ধ রেখেই তার কথায় এক মিষ্টি হাসি দিল। সে জানে আহমেদ তার জন্য কতটা উদ্বিগ্ন, কিন্তু সে আরও জানে এই মিশন তার জীবনের মূল লক্ষ্য। তবে আহমেদের কণ্ঠে উদ্বেগের স্পর্শ দেখে তার মনের গভীরে এক কোমল ভালোবাসা খেলে গেল। রোজা চোখ বন্ধ রেখেই আবারও বলে উঠল, আমি যতটা পারি সাবধানে থাকবো আহমেদ, চিন্তা করবেন না। মৃত্যু এখনো ভাগ্যে না থাকলেও গুলি খেলেও মরবো না। আহমেদের বুকটা ধক করে উঠল। কাতর গলায় বলল, রোজা। রোজা তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। আস্তে করে বলল, আহা, মজা করছি, কিচ্ছু হবে না, শুধু শুধু চিন্তা করবেন না তো। আহমেদ ধীরে ধীরে রোজাকে নিজের বুকে টেনে নিল, যেন তার এই মনের ভয়গুলো একটু কমে যায়। রোজার সাহস আর ভালোবাসার মিশে থাকা এই প্রতিজ্ঞা তাকে শান্তি দিল, কিন্তু মনের গহীনে একটা ক্ষীণ কাঁপুনি থেকেই গেল। তার রোজার জন্য প্রার্থনা করে, তার নিরাপত্তার জন্য প্রার্থনা করে। রোজাকে বুকে নিয়ে আহমেদ আরও অনেক কথাই বলল। রোজা কিভাবে থাকবে না থাকবে, পারলে যেন বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে। ইচ্ছে মতো অবিরত বকবক করতেই আছে আহমেদ। তার বক্তব্য কোনোভাবে যেন রোজার গায়ে একটা আঁচড়ও না লাগে।